নমস্কার, কলকাতা এক্সপ্রো নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সোনারপুর দক্ষিণ বিধানসভার ২ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বক্তা ও নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমরা। তারা প্রশিক্ষণের উদ্দেশ্যে সাংগঠনিক দিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। অফিসদের বলবো সবাই একে একে পুষ্পাঞ্জলি দিয়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। दीनदयाल जी लो प्रणाम, दीनदयाल जी लो प्रणाम, भारत माता की भारत। দেখুন, এই দীনদয়াল জি যে মহা প্রশিক্ষণ অভিযান চলছে, এটা আমাদের পার্টি কর্মীদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য। গত 16 সালে লাস্ট হয়েছিল এই মণ্ডল স্তরে, আবার এই 10 বছর পরে 26 সালে আবার হচ্ছে। আমাদের বিভিন্ন সময় পার্টি কর্মীদেরকে ঝালাই করে নিতে হয় যে আমাদের এই পার্টির মূল লক্ষ্য, আদর্শ এবং কর্মপদ্ধতি কী আছে, কীভাবে আমরা কাজ করব, আর সেটা কোন পদ্ধতিতে করি, কি কাজ করব, এবং আমাদের এই দলের আইডিওলজি, আদর্শ কী আছে, এই সম্পর্কে একবার ঝালিয়ে নেওয়া। নিচু তলার, একেবারে নিচু স্তরের বুথ লেভেল থেকে বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডল কমিটি। তার কারণ পার্টিতে বিভিন্ন সময় বহু লোক আমাদের সঙ্গে জোড়ে। আগে যে সকল লোকগুলো মণ্ডল কমিটিতে ছিলেন, আমি যেমন এক সময় আমি মণ্ডল সভাপতি ছিলাম, আজকে আর আমি মণ্ডল সভাপতি নেই। আমি দুবার মণ্ডল সভাপতি ছিলাম, কিন্তু আমাকে আবার জেলায় যেতে হয়েছে। সুতরাং এখন যারা পার্টিতে মণ্ডল স্তরে কাজ করছেন, অনেকে নতুন জুড়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন, তাদেরকে পার্টি সম্পর্কে সাম্যক ধারণাটা থাকা প্রয়োজন। আর সেই সাম্যক ধারণা দেওয়ার জন্যই এই প্রশিক্ষণ। যে আমাদের এই প্রশিক্ষণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে প্রশিক্ষণ মহা অভিযান চলছে, সেটা আমাদের সোনারপুর দক্ষিণ ২ নম্বর মণ্ডলের গতকাল বৈকাল 5 ঘটিকায় শুরু হয়েছে এবং আজ বৈকাল 5 ঘটিকা পর্যন্ত চলবে। এর মধ্যে আমাদের ছত্র চলছেন। ছত্রের মধ্যে দিয়ে যে আমাদের যত কার্যকর্তা আছে, তারা যে সকল শিক্ষকরা এসছেন শিক্ষা প্রদান করার জন্য, সেই শিক্ষা তারা গ্রহণ করছে। আমি বিশ্বাস করব যারা এই বর্গে উপস্থিত আছেন, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা শিক্ষা গ্রহণ করছেন এবং সেইভাবে এলাকায় গিয়ে তারা সেই শিক্ষা প্রদান করবে আমাদের বুথ স্তর পর্যন্ত। এবং আমরা এই ভারতীয় জনতা পার্টিকে আরও সুন্দর সংগঠন তৈরি করব, যাতে মানুষের পাশে আমরা থাকি। মানুষ যেভাবে আমাদের দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন এই বিধানসভায় আমাদের সরকার করতে, ওদের পাশে দাঁড়ানোর জন্য, ওদের সেবা দেওয়ার জন্য, আমরা যাতে আমাদের কার্যকর্তাদের নিয়ে গিয়ে ভালোভাবে আমরা সেবা প্রদান করতে পারি। এবং আমরা তাদেরকে বলছি যে আমরা আছি আপনাদের পাশে, আপনারা কোনো চিন্তা করবেন না। অনেকে আছে পশ্চিমবঙ্গে যে বিজেপিকে কালিমা লেপন করার জন্য, তারা পার্টিটাকে বদনাম করার জন্য অনেক সময় উদ্যত হয়ে ওঠে এবং তারা রাতারাতি বিজেপির নাম করে এসে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে অনেক ব্যক্তি। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আগামী দিনে আমাদের সংগঠন, উচ্চস্তরের সংগঠন, তারা চিন্তাভাবনা করছে যে এর বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া যায় কি না। বলছি দাদা, আপনাকে একটা রাজনৈতিক প্রশ্ন করছি আমি। এখন দেখা যাচ্ছে যে মাননীয় জেলা সভাপতি মহাশয়, রাজ্য সভাপতি মহাশয়, এরা বারবার বলেছিল যে তৃণমূল থেকে কোনো আশা লোককে নেওয়া হবে না, কিন্তু দেখা গেল সামনে যে 3 জন তৃণমূলের লোক আসলো এবং তাদেরকে রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়া হলো। এই নিয়ে আপনার দৃষ্টিকোণ কী আছে? দেখুন, দলের উচ্চ নেতৃত্ব যেহেতু আমাদের দেশটাকে চালাচ্ছে, তাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত। কারণ দেশ আগে, তারপরে দল।
দেশ যদি না থাকে দল থাকবে কোথা থেকে, আর দল না থাকলে ব্যক্তির কোনো মূল্য থাকে না। তাই দেশের জন্য উচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে, আমি ক্ষুদ্র মণ্ডল সভাপতি হয়ে বলবো যে এটা সঠিক সিদ্ধান্ত। কারণ দেশকে আগাতে গেলে অনেক সংসদে অনেক বিল আটকে আছে, সেই বিলগুলো আমাদেরকে পাস করতে হয়। তার জন্য এই জিনিসগুলো আমাদের উচ্চ নেতৃত্ব চিন্তাধারা নিয়েছে। না, বিজেপিতে তো এরকম অনেক কর্মী আছে যারা অনেক দিন ধরে লড়াই করছেন, রাজ্যসভার অফিসেও জেলা সভা অফিসেও, যারা অনেক দিন ধরে এই বিজেপিটা দাঁতের দাঁত চেপে করছে, তো তাদেরও তো রাজ্যসভায় যেতে ইচ্ছা করে। তাদেরকে কোনোদিন অসম্মান করেনি ভারতীয় জনতা পার্টি, একটা সাংগঠনিক পার্টি। পুরনো কর্মী হোক বা যারা দায়িত্ববানশীল ব্যক্তি, তাদের নিশ্চয়ই তারা ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে। কারণ উচ্চ স্তরের নেতৃত্বরা আমাদের পাখির চোখ দিয়ে নিচু স্তরের কর্মীদের পর্যন্ত তাদের লক্ষ্য রেখেছে। যে কর্মী সে ঠিক পথে ঠিকভাবে আছে, ঠিক জায়গায় তাকে পৌঁছে দেওয়ার জন্য উচ্চতর নেতৃত্ব চিন্তা ভাবনা করছে। তার মানে আপনার কথায় ধরা পড়ছে যে বৃহৎ স্বার্থে এই সিদ্ধান্ত। বৃহৎ স্বার্থ তো থাকবে, দেশের স্বার্থ না হলে, দেশ না যদি থাকে আমাদের দল থাকবে কোথায়, আর দল না থাকলে আজ তো দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের বড় বর্গ চলছে, দিকে দিকে এই বর্গ হচ্ছে, তো আজ বর্গ থেকে আপনি কি মেসেজ দিতে চান কর্মীদের জন্য? আজকে বর্গ থেকে কর্মীদের উদ্দেশ্যে একটা মেসেজই দেবো, সেটা হলো আমাদের যে রাষ্ট্রশক্তি, এই রাষ্ট্রশক্তিকে আরও মজবুত করার জন্য আগে নিজেদেরকে তৈরি করতে হবে। এবং এই তৈরিটা কোথা থেকে হবে না, আমাদের বুথ স্তর থেকে। আমাদের যারা বুথের প্রেসিডেন্ট আছে তারা তাদের মতো করে সংগঠনটাকে যদি মজবুত করে আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ মারফত মণ্ডলে পৌঁছে দিতে পারে, এবং মণ্ডল সেই শক্তিটাকে নিয়ে যদি জেলায় পৌঁছে দিতে পারে এবং জেলা রাজ্যকে পৌঁছে দিতে পারে, তাহলে আমি মনে করি আমাদের রাষ্ট্রের এই শক্তির পক্ষে যথেষ্ট ভালো জায়গায় দাঁড়াবে। এবং আমাদের কাছে আগে দেশ, তারপরে দল, এবং এই দল থেকেই আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। তাই আমরা রাষ্ট্রশক্তির কাছে থাকব। তবে একটা বার্তা দিতে চাই যে যদি নিজেদের মধ্যে দলাদলি না করে সংগঠনটা যে স্ট্রাকচারে হচ্ছে সেই সংগঠনের মূল স্রোতে দাঁড়িয়ে যদি আমরা রাষ্ট্রশক্তির জন্য কাজ করতে পারি, তাহলে আগামী দিনে বিজেপি সারা ভারতবর্ষে প্রচণ্ড পরিমাণের আরও শক্তিশালী হয়ে আসছে। এবং এই শক্তিশালী জানি মানুষ কতটা নিচ্ছে। এবং এও বলে দিই যে নিজেদের এই দলাদলিটা, এই কোন্দলটা খুব তাড়াতাড়ি মিটেও যাবে। যদি অনেকে বলছে, কিন্তু সেইভাবে মাথাচাড়া দেয়নি। এবার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবে নতুন আমরা ক্ষমতায় এসেছি, 2 মাস হলো, এবং এই ক্ষমতার জন্য এবার নতুন করে সাজাতে গেলে, যেমন বিয়ে বাড়ির প্রথম ব্যাচটা দেখবেন কেউ একটু নুন দিতে ভুলে গেছে, কেউ ডালটা আগে দিয়েছে আর পরে বেগুনি দিয়েছে, বা বেগুনিটা আগে দিয়েছে পরে, এরকম ভুলোগুলি হয়। এই 2 মাস পরে আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে, এবং সংগঠনের যে বাধা ধরা সিস্টেম সেইটাকে নিয়ে আজকের এই মহাপ্রশিক্ষণ থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব এবং রাষ্ট্রকে শক্তিশালী করব। আপনি সোনারপুর বিধানসভা দক্ষিণের 2 নম্বর মণ্ডলের এসকিপি, হ্যাঁ, তো সংগঠনের প্রত্যেকটি কর্মীকে আপনি কি বলতে চান? সংগঠনের প্রত্যেকটি কর্মীকে বলবো যে নিষ্ঠা সহকারে সংগঠনটাকে যদি তৈরি করা যায় এবং নিজের থেকে মানসিকতাটাকে যদি মজবুত করা যায়, তাহলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে আরও বৃহৎ শক্তি নিয়ে এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা মহা রাখে। অভিযান চলছে, বর্গ চলছে, তো এই বর্গ নিয়ে যদি 1-2 কথা বলেন। নমস্কার। আমাদের সারা দেশব্যাপী আমাদের দীনদয়াল উপাধ্যায়, যিনি আমাদের আদর্শ দিয়েছেন, দলের আদর্শ, যে আদর্শবাদের উপরে আমরা প্রথম এনডিএ সরকার অটলজির নেতৃত্বে দেখেছি, তার উন্নয়ন দেখেছি, আর বর্তমানে দীর্ঘ 12 বছর ধরে মোদিজির যে উন্নয়ন দেখেছি, যে আদর্শবাদের ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই আদর্শবাদ যার, তার নামেই আমরা প্রশিক্ষিত হওয়ার জন্য দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান চলছে, এবং এটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আমাদের ইলেকশনের জন্য কিছু দেরি হয়েছে। ইলেকশনের পরবর্তী পরিস্থিতিতে আমাদের যাতে সঠিক কার্যকর্তা নির্মাণ হয়, সঠিক কাজ, মানুষের পরিষেবা যাতে সঠিক স্তরে দিতে পারি, আমাদের ভাব যেন সমর্পণ ভাব থাকে, আমাদের ভাব যাতে সেবা ভাব থাকে, আমাদের মধ্যে যাতে শাসক অত্যাচারী অতীতের তৃণমূলের মতো না হয়, সেটার জন্যেই আমরা প্রত্যেকটি কার্যকর্তাকে প্রশিক্ষিত করে তোলার চেষ্টার জন্যই আমরা সমস্ত মণ্ডলে মণ্ডলে
ধরে প্রশিক্ষণ করছি। আজ আমাদের দুদিন ধরে, গতকাল এবং আজ দুদিন ধরে আমরা 8টা বিষয়ে আমরা প্রশিক্ষিত এটা তো একটা করছি। স্বাভাবিক। সাধারণত 4 তারিখ পরে আমাদের প্রচুর দেখতে পাচ্ছি তৃণমূলতে হুট করে দেখতে পাচ্ছি আমাদের 12টার পর থেকে আজকে বিজেপি হয়ে গেল, এবং আমরা তাদের কি চিনতে পারছি না এরা কারা। আমরা শুরু থেকে আজকে দেখতে দেখতে প্রায় 9 বছর বিজেপি পার্টিটা করছি। এই 9 বছর থেকে আমি একদম মাঠে ময়দানে রাস্তাঘাটে আমরা পার্টিটা করে এসেছি, এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে সমস্ত কর্মী আছে আমার তাদেরকে একদম A to Z সবাইকে চিনি। অতএব 4 থেকে পরে দেখতে পাচ্ছি যে আমি আমার অর্ধেই বিচার করে দেখতে পাচ্ছি যে 4 থেকে যখন আমরা বিজয় উৎসব করলাম তখন দেখছি প্রচুর ছেলে চলে এলো। আমি বলছি এরা কারা হুট করে বিজেপি হয়ে গেল। আমি প্রশ্ন করলাম কোথায় ছিলিস? বলতে আমার ছিলাম। আমি দেখ ভাই, এটা ভারতীয় জনতা পার্টি, হুট করে ঢোকা যায় না, এটা নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু সিস্টেম করতে হয়। অতএব তোমরা যে আজকে এসেছিস এই নিয়ে আজকে কিছু বলবো না, কিন্তু পরদিন থেকে তোমরা আমাদের পার্টির মধ্যে আসবি না। বর্তমানে আমরা যে সমস্ত পুরনো কর্মী আছে আমরা সমস্ত ওয়ার্ডে একইভাবে আমার প্রত্যেকে নির্দেশ দিয়েছি যে সমস্ত আমরা পুরনো কর্মী এতভাবে ভারতীয় জনতা পার্টিটা করে আসছি, মাঠে ময়দানে রাস্তাঘাটে মার খেয়ে রাত জেগে যে পার্টিটা করেছি। বর্তমানে তৃণমূলের কিছু গুন্ডা যারা বলা যায় তারা ওখানে হয়তো সুযোগ পায়নি, পেয়েছে, এখানে সেই সুযোগ নিয়ে সদ্ব্যবহার করবে। আমরা তাদেরকে এই মুহূর্তে কোনো রকম অ্যালাউ করবো না আমাদের পার্টির মধ্যে। আমার প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি যে আপনি আপনার সংগঠনকে কিভাবে সেফ গার্ড দেবেন, মানে আপনার ধরুন 23 নম্বর ওয়ার্ডকে নিয়েই বলছি, আপনার ওয়ার্ডে একটা সংখ্যক বুথ সভাপতি আছে, একটা সংখ্যক শক্তিকেন্দ্র প্রমুখ আছে, এদেরকে কিভাবে গার্ড করবেন, প্রোটেকশন কিভাবে দেবেন? একদম ঠিক। এই ওয়ার্ডের যে আমাদের যে 6টা বুথ সভাপতি আছে এবং একটা শক্তিকেন্দ্র প্রমুখ আছে, আমরা প্রত্যেকটা বুথ সভাপতিকে নিয়ে আমরা মিটিং করেছি। ইভেন আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ ছিল এবং মণ্ডল যে সভাপতি ছিল তাকেও ডেকেছিলাম, ডেকে আমরা বলেছি প্রত্যেকটা বুথ সভাপতিকে বলেছি যে আমরা যে সমস্ত ভারতীয় জনতা পার্টি পুরনো কর্মী আছে তারা এই মুহূর্তে থাকবে, পুরনো তৃণমূল থেকে যারা নতুন যারা আসার চেষ্টা করছে তাদেরকে আমরা এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার দেবো না। আমরা পার্টির মধ্যে এখন ওদের কোনো রকম জায়গা দেবো না। আমাদের যে সমস্ত পুরনো বিজেপি কর্মীরা আছে প্রত্যেকটা বুথ সভাপতি মিলে আমরা মিটিংকে একটাই ডিসিশন নিয়েছি যে আমাদের এখন কোনো রকম জয়েনিং আমরা করব না, এবং তৃণমূলের থেকে আমরা কাউকে এখানে জায়গা দেব না। এটা আমাদের পার্টি স্ট্যান্ড, এটা আমাদের নিশ্চয়ই পার্টির প্রত্যেকটা আমাদের ওয়ার্ড প্রত্যেকটা বুথ সভাপতিকে আমরা একইভাবে আমাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এবং জেলা সভাপতির মাধ্যম এবং রাজ্য সভাপতির মাধ্যমে নির্দেশ আমার কাছে এসছে। সেক্ষেত্রে এখানে অন্য কেউ জায়গা পাবে না। কিন্তু দাদা, কিছু মাধ্যম থেকে খবর আসছে দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে কিছু স্যাক্রিফাইস করার কথা। হ্যাঁ, এটা একদম আপনি দামি কথা বলেছেন। সেক্ষেত্রে ধরুন যেমন বলা হয়েছে ভালো তৃণমূল, এটা মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ভালো তৃণমূল দেখুন তৃণমূলের মধ্যে কিছু লোক আছে যারা হয়তো ঝান্ডা ধরেনি, হয়তো পার্টি সমর্থক, কিন্তু তারা কিন্তু পার্টিটা হয়তো ভোটটা দিয়েছে কিন্তু তারা মাঠে ময়দানে পার্টিটা করেনি, এবং কোনো ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে তারা মারবো বা খুন করবো বা উল্টো পাল্টা তারা বলেনি। সে বিষয়টা আমরা একটু চিন্তাভাবনা করছি যে তাদের যদি পাড়ার মধ্যে বা ওয়ার্ডের মধ্যে গ্রহণযোগ্যতা হয়, যে তারা যদি সত্যিকারে পার্টি ভালো করতে ভালোবাসে, তাদেরকে আমরা নিয়ে এটা নিয়ে চিন্তাভাবনা করবো যে দেখে কীভাবে কী কাজ করানো যায়। কিন্তু হ্যাঁ, দেখতে হয় তাদের কাছে কতটা ওয়ার্ডে গ্রহণযোগ্যতা আছে, পার্টি তাদের কতটা পছন্দ করছে, এবং তারা যাতে আগামী দিনে আমাদের সঙ্গে সুন্দরভাবে কাজটা করে এটা আমরা দেখভাল করে দেখে। বর্গের বিষয়ে বাইরে তো বলার কিছু নেই। গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের প্রশিক্ষিত করার জন্যে একটা প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। তো এবারের বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পরে 24 ঘন্টার জন্য এই বর্গের আয়োজন করেছে। 24 ঘন্টা ধরে কর্মীরা সেখানে থাকবেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, দলের বিভিন্ন অভ্যন্তরীণ ব্যাপার আছে, কি আলোচনা কি বিষয় সেটা আমরা বাইরে বলবো না, কিন্তু আয়োজন হচ্ছে 24 ঘন্টার, এবং সেখানে আমাদের কর্মীরা প্রশিক্ষিত হচ্ছেন, এবং বিশেষ করে সামনের দিনে সংগঠন, সরকারের সঙ্গে আমাদের দলের সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। মানুষকে কীভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায় ইত্যাদি কিছু বিষয় আমাদের রয়েছে। আমাদের দলের ইতিহাস সম্পর্কে কর্মীদের জানানো, আদর্শ সম্পর্কে জানানো, যা হয় একটা দলের শিক্ষা বর্গে যা হতে পারে সেইগুলোই হচ্ছে। একটি রাজনৈতিক প্রশ্ন রাখবো আপনার কাছে। আজকের আমাদের সনাতনীদেরকে এক করার অনেক চেষ্টা করা হচ্ছে, তো এই সনাতনীদেরকে এক করার জন্য মূল পরিকাঠামো কি রাখা উচিত? সনাতনীদের একত্র করার জন্যে
অনেক দিন থেকে পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন লেভেলে হচ্ছে। প্রথম কথা, মঠ মন্দির ইত্যাদি তারা তাদের মতো করে চেষ্টা করছেন। রাষ্ট্রের তরফ থেকে একটা যেটা করা উচিত, রাষ্ট্র তার ধর্মনিরপেক্ষতা বজায় রেখেও যে সনাতনীদের যে বিভিন্ন স্বার্থ বিরোধী যে কাজগুলো হচ্ছিল সেগুলো তারা বন্ধ করার চেষ্টা করছে। যেমন বাংলাদেশে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, কিন্তু সেখানে কিন্তু সনাতনীরা কোনোভাবে রক্ষিত হচ্ছেন না, তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, এমনকি তাদের নিরাপত্তা নেই। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গঠনের সময়ে যেভাবে এখানকার সনাতনীরা এবং হিন্দু বাঙালির স্বার্থ রক্ষার্থে, রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে, সামাজিক স্বার্থ রক্ষার্থে, সাংস্কৃতিক স্বার্থ রক্ষার্থে এখানে একটা এই রাজ্য তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল। তো মূল কথা শিক্ষা, সনাতনী আচার ব্যবহার, সনাতনী আধার, এটা বিভিন্ন মাধ্যমেই এটা হতে পারে, মঠ মন্দির থেকে শুরু করে দৈনন্দিন মূল বিষয় দৈনন্দিন আচার ব্যবহারের মধ্যে এবং পারিবারিক কাঠামোর মধ্যে সেটা হতে হবে। আসল জিনিস হলো পারিবারিক কাঠামো। আর লাস্ট প্রশ্ন আমার থাকবে, এখন সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মীদের কাছে আপনি কী বার্তা দিতে চান? কর্মীদের মধ্যে একটাই বার্তা, শৃঙ্খলা বজায় রাখা, দলের নীতি নির্দেশ মেনে কাজ করা, দল যেটা বলছেন এবং দলের নেতৃত্ব যেটা বলছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা এবং সেই রকমভাবে সংগঠনকে শক্তিশালী করা। গ্রাউন্ড লেভেলে যে পার্টিটা করে আমি এত বছর যেটা বুঝলাম, যে মানুষ চায় সুস্থ পরিবেশ, সুন্দর সমাজ এবং বিকাশ সারা ভারতবর্ষ, কেন রাজ্যে। গ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এই বিরতির সময় উপস্থিত কর্মী ও নেতৃত্বের মধ্যে সৌন্দর্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। মধ্যাহ্নভোজ শেষে পুনরায় শুরু হয় প্রশিক্ষণ পর্ব, যেখানে বিভিন্ন বক্তা সংগঠন আদর্শ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আমাদের সামনে বক্তব্য। এখন রয়েছি রবীন্দ্র ভবনে, আমাদের দলের প্রশিক্ষণ বর্গ, দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ বর্গ চলছে। এখানেও এই বিষয়টা নিয়ে আমাদের একটি সত্র ছিল, মানে সেখানে আমাদের বিস্তারিতভাবে আমাদের যিনি বক্তা ছিলেন তিনি জানিয়েছেন। আমি সেই একই কথা বলছি যে ভারতীয় জনতা পার্টিতে হঠাৎ করে ঢোকা যায় না। ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, এর সাংগঠনিক দল এবং এর একটি আদর্শগত ভিত্তি আছে। জনতা পার্টি ঢুকতে গেলে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি বা পার্টিতে যারা দায়িত্বে আছে তাদের কনসার্নে নিয়ে পার্টিতে ঢোকা যায় এবং এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে সেই প্রক্রিয়া এখনও চালু করে। এখন হয়তো অনেকে ভালোবেসে আমাদের মিটিং মিছিলে আসছেন, তারা আমাদের সমর্থক হিসাবেই আসছে, কিন্তু পার্টির কর্মী হিসাবে তাদেরকে নিজেদের সেই দায়িত্বভার নিতে গেলে বা সেই স্ট্যাম্পটা পেতে গেলে, মানে আমি নিজেকে বিজেপি কর্মী মনে করলে বিজেপি কর্মী হওয়া যায় না। বিজেপি দল যাকে বিজেপি কর্মী বলে স্বীকৃতি দেবে সেই বিজেপি কর্মী হবে, এইটা মাথায় রেখে চলতে হবে। হ্যাঁ, অনেকে আসছে আমাদের মিটিং মিছিলে আসছে, তাদেরকে আমরা হয়তো সেইভাবে করতে পারছি না, কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে। তারা আমাদের দলকে হয়তো ভোট দিয়েছে, তারা সমর্থক, সব ঠিক আছে, কিন্তু তাদেরকে সেই সময়টা ওয়েট করতে হবে যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি একদম তলা লেভেল অবধি সেই কর্মীগুলো তাদেরকে সমর্থকদের কর্মী হিসাবে পরিচয় দেয় বা তাদেরকে স্বীকৃতি দেয়, বা তাদেরকে বুথ কমিটি হোক বা মণ্ডল কমিটি হোক বা অন্যান্য জায়গায় হোক, তাদের মোর্চাতে হোক, তাদেরকে স্থান যতক্ষণ না দিচ্ছে, যতক্ষণ না আমাদের যে সরল অ্যাপ আছে, সরল অ্যাপে যখন অটোমেটিক দেখাবে সেই ব্যক্তিটি কোন পদাধিকারী, যে বুথ কমিটির সদস্য না মণ্ডল কমিটির সদস্য না জেলা কমিটির সদস্য, ততক্ষণ সে বিজেপির কর্মী বলে বিজেপির কাছে গণ্য হবে না। সমর্থক হিসাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কর্মীদের কাছে সহজ সরল ভাষায় আপনি কি বলতে চান? দেখুন, সামনে আমাদের পৌরসভা ভোট আছে। কিছুদিন আগে যে মানুষ যে জনগণ যে রায় দিয়ে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীনভাবে 208টা সিটে জিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। এবং সংগঠনকে শক্তিশালী করলে তো একটা বিধানসভা নির্বাচন শুধু নয়, আগামী দিনে যে বিভিন্ন লোকসভা ও পৌরসভার ভোটগুলো আসবে, তাদের সংগঠনকে শক্তিশালী করতে গেলে কর্মীদের একজোট থাকতে হবে, পরস্পরের উপর বিশ্বাস রাখতে হবে। মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন, আমাদের যেগুলো হিসেবে ছিল, সেইগুলো মানুষের কাছে পৌঁছতে হবে, সংগঠনের মাধ্যমে পৌঁছতে হবে। যারা পাচ্ছেন না তাদের কীভাবে পাইয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এই বন্ডিং তৈরি হলেই সংগঠন শক্তিশালী হবে। আমরা আরও নির্বাচন করতে পারবো। আমার দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে আমি রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। আমার যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি সেইটা আমি কিছুটা সংক্ষেপে বলছি। আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এই প্রথম দায়িত্ব পেল, মানে আমাদের যে দায়িত্ব দেওয়া হলো, এবং আমরা নিজেদেরকে পদাধিকারী বলি না, আমরা দায়িত্ববান কর্মী এইভাবেই আমরা দেখি। কেননা পদ ব্যাপারটা অন্যরকম। পদ মানেই অনেকের মধ্যে ভাববে যে আমি এই পদ পেয়ে গেছি, তার মধ্যে অহংকার আসবে, আর অহংকার হলেই পতন অনিবার্য। সেই জন্য আমরা পদ বলি না, আমরা দায়িত্ব বলি। আমি যে দায়িত্বে আছি চেষ্টা করি সেইটা যাতে
100% সেটা করতে পারি, হয়তো সবসময় সম্ভব হয় না, কেননা আমাদের ব্যক্তিগত একটা জীবন আছে, সেটাকেও মেনটেন করতে হয়। তারপরেও যেটুকু পারি আমরা সংগঠনের জন্য দেওয়ার চেষ্টা করি, সেইভাবে দিয়ে এসেছি। এবং আমার মতন লক্ষ লক্ষ কার্যকর্তা যারা খুব খারাপ সময় থেকে, মানে একটা সময় আমরা দলটা যখন করতাম, মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তখন তারা মানে কি বলবো, মানে যাকে বলে তার তুচ্ছ তাচ্ছিল্য করতো যে তুই আর দল পেলি না, তুই ভারতীয় জনতা পার্টি করতে গেলি। হ্যাঁ, মানে সাধারণ মানুষের ধারণা রাজনৈতিক দল করব মানে কিছু আমি কামাবো, এই যে মানসিকতা একটা সেট আপ হয়ে গেছিলো পশ্চিমবঙ্গে বিশেষ করে। কিন্তু আমরা যে অন্যরকম, আমরা সমাজ পরিবর্তনের জন্যে সেই স্বপ্ন দেখেছিলাম, আজ সেটা সত্যি হয়েছে আমার মতন এরকম লক্ষ লক্ষ কার্যকর্তার চেষ্টাতে। হ্যাঁ, তার জন্য গর্ববোধ করি। আজকের আমাদের খুবই ভালো লাগছে, আমরা দায়িত্বে এসেছি, কিন্তু অবশ্যই গুরু দায়িত্ব। যেমন আমরা এতদিন পরিশ্রম করে সরকারে আসতে পেরেছি বা মানুষ আমাদের গুরু দায়িত্ব দিয়েছে, এই গুরু দায়িত্বটা আমরা ঠিকভাবে কী করে দায়িত্ববান হব, আরও আমার তো মনে হয় আরও বেশি মানে চাপে পড়ে গেছি এখন। কেন না এখন আমরা যখন বিরোধী ছিলাম তখন একরকম ছিলাম, তখন সরকারের বিভিন্ন প্রকল্পের সেটা যদি মানে জনবিরোধী হয় সেই নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এখন আমাদের সবসময় দেখতে হবে যে মানুষের জন্য আমরা এসেছি, কিন্তু মানুষ হচ্ছে শেষ কথা বলে, এটা বারবার প্রমাণিত হয়েছে। 35 বছরের এত একটি কী বলে সাংগঠনিক দল ছিল একটা সময়, সেই দলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এবং 15 বছরের এই দলকেও মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই সব সময় মনে রাখতে হবে মানুষ হচ্ছে শেষ কথা বলে, আমি কেউ না। আমি তো যদি ভিতরে থাকে সেটাকে কাটিয়ে উঠতে হবে আমরা, এই কথাটা প্রত্যেকের মনে রাখা উচিত। তাহলেই আমরা 5 বছর কেন 50 বছর এখানে দায়িত্ব নিয়ে চালাতে পারবো। মানে ঐক্যর মধ্যে দিয়েই বিশ্বকে আবার বিশ্বগুরু করতে হবে। সবাইকে এটা করতে হবে, যে যা দায়িত্বে আছে, যে যা দায়িত্ব পেয়েছে দলের থেকে, প্রত্যেককে সম্মান করতে হবে। সে বুথ সভাপতি থেকে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, যে যা দায়িত্বে আছে, সবাই সবাইকে যদি সম্মান করে তাহলে সুন্দরভাবে সংগঠন চলবে, কোনো সমস্যা হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে না, সবাই ঠিকভাবে আমরা উতরে যেতে পারবো। আমরা সবাই মিলে দলবদ্ধভাবে আজকে চেষ্টা করেছিলাম বলে কিন্তু আজকে ক্ষমতায় আসতে পেরেছি, এইটা মাথায় রাখতে হবে। সংগঠনটাকে আরও মজবুত করতে, মণ্ডলে মণ্ডলে যে বিভেদ আছে তা দূর করতে এখনই কি পদক্ষেপ নেওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আজকের পরিপ্রেক্ষিতে। দেখুন, সঙ্গে লইয়া গঠন তাকে আমি সংগঠন নেব, তখন সঙ্গে আমি কাকে নেব? সঙ্গে এই মুহূর্তে আমি মনে করি যারা পরীক্ষিত নিবেদিত প্রাণ, যারা পার্টির জন্য 2026-এর নির্বাচনে 29 তারিখ পর্যন্ত ভোটে লড়াই করেছে, তৃণমূলের রক্তচক্রকে উপেক্ষা করে সামনে দাঁড়িয়ে বুক চিপিয়ে লড়াই করেছে, তাদের নিয়ে সঙ্গে নিয়ে তাদের নিয়েই এগোতে হবে, তাদেরই মূল স্রোতে রাখতে হবে। বাকি ভোট পরবর্তী এই সিচুয়েশনে অনেকেই দলের মধ্যে প্রবেশ করতে চাইছে, যারা দাগি তাদেরকে অবশ্যই শ্রীগড়ের দিকে দেখাতে হবে। এবং যারা নতুন ফ্রেশ, যারা রাজনীতি বিজেপির রাজনীতিটাকে পছন্দ করে, বিজেপির ব্যবহারকে পছন্দ করে, বিজেপির কার্যকর্তাদের অ্যাটিটিউডকে পছন্দ করে, যারা ফ্রেশ মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক হচ্ছে, তাদের মধ্যে তাদেরকে স্বাগত জানাতে হবে। তাদের মাধ্যমে আমরা আগামী দিনে এই বঙ্গে হিন্দুত্বের যে ধ্বজাটা আছে সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা আরও সুন্দরভাবে করতে পারবো। এবং এই আগামী 5 বছর আমরা চেষ্টা করছি প্রতিটা বুথ সভাপতিকে যাতে আগামী 50 বছরে তারা বুথ ভিত তৈরি করে। দাদা, আপনার কাছে আর একটা প্রশ্ন আমি রাখবো। 2024 সালে মোবাইল নাম্বারের মাধ্যমে সদস্য পদ দেওয়া হয়েছিল। আজ যারা সদস্য পদ নিয়েছিল তাদের মধ্যে দিয়ে অনেকেই অন্য পার্টি করেছিল সেই সময়, সেই সব মেম্বারদের এখন কি হবে? দেখুন, মেম্বার অনেকেই বাড়িতে বসে বসে মিস কলের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি পরিবারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছে। যারা সামনে দাঁড়িয়ে পতাকাটা হাতে নিয়ে বুক চেপিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে আমরা সামনের সারিতে বারবার রাখার অনুরোধ করছি কার্যকর্তাদের। তার কারণ তারাই বিশ্বস্ত, তারাই পরীক্ষিত, তারাই আগামী দিনে দলকে ধরে রাখবে, সেই বিশ্বাসটুকু রাখি। এবং যারা নতুন, যারা আসতে চাইছে, যাদের সমাজের মধ্যে প্রভাব আছে,
কলঙ্কহীন মানুষদের, নিষ্কলঙ্ক মানুষদের, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা আহ্বান জানাচ্ছি। দেখুন, আপনারা যারা ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের ইতিহাস যারা জানেন, তারা জানেন একসময় ইরান থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিংহল, সমস্ত সব একসময় অখণ্ড ভারতবর্ষের মধ্যে ছিল। ভারতীয় কৃষ্টি সংস্কৃতি যে জায়গা থেকে ধ্বংস হয়ে গেছে, বিদেশি ইজিম যে জায়গায় ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি থেকে ধ্বংস হতে মাথা ধরা দিয়েছে, সেই জায়গা অলরেডি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেটা আমরা চেষ্টা করছি। আগামী দিনে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আবার আমরা সেই জায়গা হয়তো ফিরতে পারবো। আপনারা দেখছেন আজকে যে জায়গা ভারতবর্ষের জায়গা পাকিস্তান একসময় দখল করেছিল, সেই জায়গার মানুষ তারা আজকে চাইছে অখণ্ড ভারতবর্ষের সঙ্গে ফিরে আসতে চাইছে, তারা ভারতীয় কৃষ্টি সংস্কৃতির মধ্যে তারা আসতে চাইছে। আপনারা দেখেছেন সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়া সর্ববৃহৎ মুসলিম কান্ট্রি, সেই জায়গায় তারা রামায়ণ মহাভারতকে কম্পালসারি করে তাদের সাবজেক্টের মধ্যে পড়াচ্ছে। 1 মাস ধরে তারা রামায়ণের অনুষ্ঠান করে এবং সেই রামায়ণের অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে প্রতিনিধিরা যায়। আপনারা দেখেছেন যখন অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও সেই অনুষ্ঠানে গিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন। আমরা মনে করি যে সমস্ত জায়গায় একসময় ভারতীয় কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান ছিল, সেই জায়গা একসময় হয়তো অখণ্ড ভারতবর্ষের মধ্যে আসবে, সেটা আমরা আশাবাদী এবং সেদিন বিশ্বের মধ্যে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ শ্রেষ্ঠ হবে, সেটা আমরা আশা রাখছি। ধন্যবাদ। আপনার নাম? নারায়ণ মল্লিক। আপনার রেজিগনেশন? আমি 1988 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং সেই সময় বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে আমরা 40 বছর ধরে ভারতীয় জনতা পার্টি আছি। আমরা 91 সালে বিধানসভার প্রার্থী ছিলাম বাসন্তী থেকে। 92তে আরএসএসের ট্রেনিংয়ের পরে অযোধ্যায় গেছি, পরশোলায় সেখানে আমরা জেল খেটেছি এবং সেই সময় থেকে আজ পর্যন্ত এই 40 বছর ধরে অখণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রাজনীতি করেছি। ভারতীয় জনতা পার্টির ইজিমকে সামনে নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং সেটা আজকের পশ্চিমবঙ্গে 40 বছর রাজনীতি করার পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির ইজিম, ভারতীয় জনতা পার্টি আজকের আমরা ক্ষমতায় আসতে পেরেছি। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আমরা ধন্যবাদ জানাই। ঘন্টা অতিবাহিত করেছি একসাথে আমরা, এবং আগামী দিনগুলো যেন আমরা এইভাবে সবাই একসাথে সবাই থাকি পাশাপাশি। এই ছিল সোনারপুর দক্ষিণ 2 নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযানের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ও বক্তাদের বক্তব্য। কলকাতা এক্সপো নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি অমিত বিশ্বাস, সোনারপুর গ্রাউন্ড রিপোর্ট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য।